আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই। ওই যে আপনি যেটা বললেন মন্দের ভালো, কারণ জামাত যে কি জিনিস, জামাত যে কি ধরনের চরিত্রহীন, এটা তো গত এক সপ্তাহে বুঝাই দিছে। ওই যে রফিক ভাই বললো না, একজন আর্মস নিয়ে আর্মি ক্যাম্পে ঢুকবে, আর্মি রেখে যে তোরা কুত্তার মতন পাস আটটি এই সেই। তুমি একজন এমপি পদপ্রার্থী ভাইয়া, এমপি হবেন, আপনি এইভাবে কথা বলতে পারেন? তো অবশ্যই এই কথা শোনার জন্য আমাদের সেনাবাহিনীও দায়ী, কারণ ওনারা আজকের এই পরিস্থিতি ওনারা দায়ী। ওই তো ওইখানে দাঁড়ায় ওর পাশায় মেরে দেওয়া উচিত ছিল, বেতানো। একটা কথা বলি আপনারে, এটা 1988 সালের কথা। সিটি কর্পোরেশন ইলেকশন ডিক্লেয়ার দিছিল জাতীয় পার্টি। ওই ইলেকশন আওয়ামী লীগ বিএনপি সব একজোট হওয়ার কারণে ওই ইলেকশন হয় নাই, বুঝছেন? কিন্তু কারফিউদের সেনাবাহিনী তো নামছে, রাস্তায় তো সেনাবাহিনী ছিল। 88 থেকে 90 পুরো সেনাবাহিনীর দখলে ছিল। আমার এলাকার এক কমিশনার পদপ্রার্থীরা ধৈরা দুই একটা তর্কের পরে ভাই তারে এমন পিটা পিটলো, টয়োটা গাড়ি কারের নিচে দিয়া কজকা এটার নিচে দিয়া তুই দিকে ওই পাশ দিয়া বাইরে ভাই তার পেট হইছে এই বিশাল, মানে আর গাড়ির চাক্কা যতটুকু আর বডি যতটুকু, পেট ঢুকবে না জীবনে, মাথাটা ঢুকাই তার আর কিছু ঢুকাই তারা। আর তার পাশাতে যে কি মাই, ওইটা ছিল আর্মি, ওইটা ছিল অরিজিনাল। আর এখনকার এগুলো তো আর্মি নাকি অন্য কিছু আমি বুঝি না। আজকে আবার দেখলাম যে কিছুক্ষণ আগে দেখলাম যে পত্রিকা নৌবাহিনী ঘোষণা দিলেন যে কি এই 5টা যুদ্ধ জাহাজ 5000 সৈন্য থাকবে। আরে ভাই সাতটা যুদ্ধ ভাই, আমরা কি যুদ্ধ, তার মানে কি বাংলাদেশ যুদ্ধ হবে? বুঝাই গেল যে যুদ্ধ হবে না, যুদ্ধ জাহাজ কেন, যুদ্ধ জাহাজ তো ওইটা কি? সুতরাং এই জরিপ যারা করছে এটা কি, ওই বেটাও বুঝা গেছে, যারা জরিপ করে এগুলো করতেছে না এরাও বুঝে গেছে যে বিএনপি পক্ষে মানুষ যাবে, কারণ জামাত লাস্ট মাস্টার স্ট্রোকে ধরা। এই জামাতের এই আমির সাহেবের এই একটা স্ট্যাটাস ওনারে আসমান থেকে নামাইয়া জমিনে আসার মেরা ফেলাই দিছে, এইটা ওনারা বুঝা ফেলাইছে পাবলিক। এখন পাবলিক যদি 10% পাবলিকও ভোটে যায়, 8% লোকই বিএনপি রে মাইরা দিবে। আমি আপনাকে জাস্ট 10 সেকেন্ডের ব্যাপারটা বলি। আমাদের বর্তমানে 17 জন উপদেষ্টা, তার মধ্যে আপনার 10 থেকে 12 জনেরই বিদেশি পাসপোর্টধারী, এরা সবার বিদেশি পাসপোর্ট আছে। আর যে 4-5 জন, এরা যদি কেউ কূটনীতিক পাসপোর্ট দিয়া যদি রেড পাসপোর্ট নিতে যায়, তখন যে এই বিষয়টা কথা বলা যাবে। আসিফ নজরুল, রেজওয়ানা, তারপর আরো 3-4 জন আছে এরা, বাকি এছাড়া বাকি সবার বিদেশি পাসপোর্ট। সুতরাং এরা কূটনীতিক পাসপোর্ট জমা দিল কি আর না দিল কি, এটা থাকলো কি আর না থাকলো, আমি ওইটাই যাচ্ছি ভাই। আপনার বাংলাদেশের একটা কূটনীতিক পাসপোর্টের দাম আর ফরেন পাসপোর্টের দাম তার চেয়ে বেশি। আপনার বাংলাদেশের কূটনীতিকরা, এই যে এম্বাসির কূটনীতিক বা এমনকি মিনিস্টার, বাংলাদেশের খুব প্রভাবশালী মন্ত্রী, ওনার লাল পাসপোর্ট নিয়ে যখন আসে, একটা ব্রিটিশ পাসপোর্ট, ফ্রেঞ্চ পাসপোর্ট বা ইউরোপিয়ান পাসপোর্টধারী হলে তারা ইউরোপিয়ান পাসপোর্টের দাম দেয়। তুমি কূটনীতিক, তুমি পিছিয়ে যাও, তুমি বাংলাদেশ এরা তো বাংলাদেশ কোথায়, বাংলাদেশ, তুমি পিছিয়ে যাও। এই কূটনীতিক পাসপোর্ট জমা দিছে, এটা কোনো বিষয় না, এইটা নিয়ে তর্কেরও কিছু না, ইয়ে না। যদি আসিফ নজরুল সহ বাকি 5-7 জন যারা আছে তারা জমা দেয়, ওই খবর পাইলে বলেন। আর বাকি এরা জমা দুক না দুক, এরা আসলে নিচে কিনা সেটাও কেউ জানেন না, এরা আসলে নিচে কিনা সেটাও জানেন না। বা এই যে পররাষ্ট্র উপদেষ্টা, ওনারটা কি উনি জমা দিছেন? উনি কিন্তু বলছেন যে না, উনি জমা দেন নাই, মানে আমি সৎ। কিন্তু এই বেচারার অবস্থা কি জানেন? উনি ওই এইখানে এসে এক কথা কয়, এরপরে ওনার কথাটা আবার এই বাস মাইরা দেওয়া হচ্ছে যে ওই ডাস্টবিন শফিক। এই পররাষ্ট্র উপদেষ্টা উনি যুদ্ধের ঘোষণাও দিয়ে দেন, আবার উনি শান্তি সম্মেলনও করে ফেলেন। সুতরাং এর এখন মাথা আসলে 1.5 ব্যাটারি হয়ে গেছে গা এই পররাষ্ট্র উপদেষ্টা। ও কয়দিন আগেই জানি কি একটা ঘোষণা দিছিল, এই ইয়ের মনে হয় কি বলে, বাংলাদেশ নিয়ে কি একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ঘোষণা দিবে সেটা উনি নিজে দেয়, পররাষ্ট্র উপদেষ্টা দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো উনি হচ্ছে যে এই জাতীয় লোক। ওনার উনি কি বললো, আর আমি এটা নিয়ে আমার কোনো টেনশনই নাই যে পাসপোর্ট জমা দিছে। আরে পাসপোর্ট জমা দিলে কি হবে, দিছে। অন্তত বিদেশি পাসপোর্ট হোল্ডার যারা আছে তাদের কারো একটা চুল উঠানোর ক্ষমতা বাংলাদেশের সেনাবাহিনীরও নেই।
কারণ এরা সব দেখবেন যে যদি এরা বুঝে যে কোনো সমস্যা হইতেছে, তাহলে নির্বাচনের দিন সকাল 10টার সময় এরা সব যার যার এম্বাসিতে ঢুকে যাবে, পাসপোর্টটা লইয়া লেয়া, জান করে বাঁচান। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন দলটির নেতারা প্রায় বলতেন শেখ হাসিনার বিকল্পকে। কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীরা তার জবাবে বলেছিল বিকল্প তারা সবাই। কিন্তু গত 17 মাসে জুলাই আন্দোলনের সেই রং ফিকে হয়ে গেছে। নানামুখী বিশ্লেষণ চলছে, শান্তিতে নোবেল বিজয়ী থাকা সত্ত্বেও কেন বাংলাদেশ শ্রীলঙ্কা হতে পারল না, নিধন পক্ষে নেপালের মতো হতে পারল না কেন। মন্দের ভালো হিসেবে এখন বাংলাদেশের মানুষ চাইছে জগদ্দল পাথরের মতো ঘাড়ে চেপে বসা ইউনূস সরকারের বিদায়। সামনে নির্বাচন, অনির্বাচিত সরকার অধ্যায় শেষে গণতন্ত্রে ফিরবে বাংলাদেশ, সেই আশাই করা হচ্ছে। কিন্তু আওয়ামী লীগবিহীন এই নির্বাচন নিয়ে প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট সোমবার যে নিবন্ধ প্রকাশ করেছে তাতে বলা হচ্ছে যে বাংলাদেশের ভোটাররা শাঁখের করাতেই পড়েছে। দেশটির ভোটারদের সামনে আছে কলঙ্কিত অতীতের একটি দল, তার বিকল্প হিসেবে আছে তালেবান ঘরানার আরেকটি দল। এর মধ্য থেকে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে একটি বেছে নিতে হবে বাংলাদেশিদের। এর মধ্যে সবচেয়ে বড় বিপাকে পড়েছে দেশে থাকা নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতারা। তারা এখন বিএনপি ও জামাতের ও এনসিপির কাছে মহামূল্যবান ভোটার। গত 17 মাসে যেখানে জয় বাংলা বললে শিকার হতে হয়েছে মব সন্ত্রাসের, সেখানে ভোটের মাঠে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে নির্বাচনের মাঠে একসময় প্রতিপক্ষের জন্য ভোট চাইতে হচ্ছে আওয়ামী লীগের নেতাদের। 2রা ফেব্রুয়ারি ইকোনমিস্টের ওয়েবসাইটে বাংলাদেশ নিয়ে নিবন্ধটি প্রকাশিত হয়। নির্বাচনী প্রচারে নেমে তারেক রহমানের সাড়া পাওয়ার বর্ণনা দিয়ে শুরু হয়েছে ইকোনমিস্টের প্রতিবেদনটি, যেখানে বলা হয়েছে তারেক রহমান বুলেট প্রুফ বাসের ভিতরে থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তার এই প্রচারের সময় সড়কের দুই ধারে সমর্থকেরা জড়ো হয়ে থাকে। ইকোনমিস্ট বলছে সাবেক 2 রাষ্ট্র ও সরকার প্রধান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলে 60 বছর বয়সী তারেক রহমান জনপ্রিয় একটি রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার নিয়ে রাজনীতিতে আছেন। নিবন্ধটিতে বলা হয়েছে আওয়ামী লীগের পতনের পর আসন্ন নির্বাচন নিয়ে যেমন আশাবাদী হওয়ার সুযোগ আছে, তেমনি শঙ্কার বহু দিকও আছে। এতে বলা হয় গণতন্ত্রে ফেরার এই প্রক্রিয়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিনিয়োগকারীদের আস্থা অর্জন এবং ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান টানাপোড়েনের সম্পর্ক মেরামতে সহায়ক হয় বলে আশা করা হচ্ছে। তবে যে স্বপ্ন দেখিয়ে জুলাই আন্দোলন হয়েছিল সেই স্বপ্ন যে অনেক দূরে চলে গেছে তাও তুলে ধরেছে ইকোনমিস্ট। এখানে জামাতের উত্থানকে বড় চমক হিসেবে দেখছে ইকোনমিস্ট। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামাত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাই শুধু করেনি, পাকিস্তানি বাহিনীর সহযোগী হয়ে হত্যা, ধর্ষণ, লুটপাটেও নেমেছিল। 2024 সালে পতনের আগে জামাতকে নিষিদ্ধ করেছিল শেখ হাসিনার সরকার, কিন্তু মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আমলে নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পাশাপাশি ঘুরে দাঁড়িয়েছে দলটি। ইকোনমিস্টের দৃষ্টিতে বাংলাদেশে জুলাইয়ের পট পরিবর্তনের পর সবচেয়ে সুবিধাজনক অবস্থানে দেখা যাচ্ছে জামাত এবং বিএনপিকে। তবে এখানে সবচেয়ে বড় চমক হচ্ছে জামাত। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টমাস কিন মনে করেন জামাতের এই নতুন জনসমর্থনের কারণ শুধু ইসলামপন্থী দল হওয়ার কারণে নয়, এর বাইরেও কারণ আছে। জামাত দাবি করছে তারা ক্ষমতায় গেলে মধ্যপন্থা অবলম্বন করবে, দেশ পরিচালনায় সবার সমান অধিকার নিশ্চিত করবে। তারপরও যে শহুরে মানুষ আতঙ্কে তা তুলে ধরেছে ইকোনমিস্ট, কারণ তারা দেখছেন নির্বাচনে নারী প্রার্থী বর্জিত জামাত নারীদের ঘরে ঢুকিয়ে দেওয়ার নানা ইঙ্গিত দিচ্ছে। জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্ট থেকেও বিতর্কিত একটি পোস্ট সে আশঙ্কার বারুদ আরো বাড়িয়েছে। যদিও জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে দলটির আমিরের আইডি হ্যাক করে এই পোস্ট দেওয়া হয়েছিল। দর্শক, বাংলাদেশের আগের 12টি জাতীয় সংসদ নির্বাচনে জামাত সবচেয়ে বেশি আসন জিতেছিল 18টি, তাও আবার 5ম জাতীয় সংসদ নির্বাচনে। 4 দলীয় জোটের শরিক হিসেবে 8ম জাতীয় সংসদ নির্বাচনে জিতেছিল 17টি আসন, আর ভোটের পার্সেন্টেজ হিসেবে সর্বোচ্চ 5ম জাতীয় সংসদ নির্বাচনে পেয়েছিল 12.13% ভোট। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রেক্ষাপট ভিন্ন। আওয়ামী লীগকে ভোটের মাঠ থেকে বাইরে রাখায় জামাত এখন বড় দল বিএনপির সঙ্গে পাল্লা দিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছে। আওয়ামী লীগ থাকাকালে এই দুটি দল ছিল মিত্রতার বন্ধনে, এখন তাদের সেই বাঁধন আলগা হয়ে গেছে।
জনমত জরিপে বিএনপির এগিয়ে থাকার তথ্য তুলে ধরে ইকোনমিস্ট লিখেছে, এর আগে বিএনপি 3বার ক্ষমতায় গেলেও তাদের শাসনকাল ছিল প্রশ্নবিদ্ধ। 2001 থেকে বিএনপি সরকার গঠনের পর তারেক রহমান কোনো পদে না থেকেও যে সবকিছু চালাতেন তা এসেছে নিবন্ধে। উইকিলিক্সের ফাঁস হওয়া তথ্যের বরাতে বলা হয়েছে, তারেক রহমান তখন ছিলেন বাংলাদেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের একজন। ঘুষ নেওয়ার জন্য তিনি হয়ে উঠেছিলেন কুখ্যাত। তার লন্ডনে থাকাটি ছিল স্বেচ্ছা নির্বাসন, তাও বলা হয়েছে নিবন্ধে। ইকোনমিস্ট বলছে, 17 বছর পর লন্ডন থেকে ফিরে তারেক রহমান এখন ক্ষমতায় গেলে নানা ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তাকে এখন উদারপন্থী অনেকেই সমর্থন দিচ্ছেন। তারা ভাবছেন 17 বছর আগের তারেক রহমান আর এই তারেক রহমান এক নয়। কিন্তু তারপরও এই নির্বাচনে বাংলাদেশিদের জন্য বিকল্প দুটি মোটি আকর্ষণীয় নয় বলে দেশের একজন বিশ্লেষকের বরাতে বলেছে ইকোনমিস্ট। প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি বলেছে, বাংলাদেশের সামনে এখন কলঙ্কিত অতীতের দলটি শাসনে নাকি তালেবান ঘরানার কোনো শাসনে পড়বে, সেটাই ভোটারদের সামনে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। নিবন্ধটিতে তালেবান ঘরানার দল হিসেবে বোঝানো হয়েছে জামাত ইসলামীকে, যারা আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর স্বাধীন বাংলাদেশে নিজেদের সবচেয়ে সুসময় পার করছে। আর কলঙ্কময় দল হিসেবে বোঝানো হয়েছে বিএনপিকে, যে দলটি এখন তারেক রহমানের নেতৃত্বে চলছে। দর্শক, বিদেশি সংবাদ মাধ্যমে আসা এই অভিযোগগুলো নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে দুই দলের শীর্ষ নেতাদের মুখেও শোনা যাচ্ছে। আনুষ্ঠানিক প্রচারের শুরু থেকেই দুই বড় জোটের তরফে একে অপরকে আক্রমণ করে বক্তব্য দেওয়া হচ্ছে। কখনো নেতারা সরাসরি বলছেন, কখনো কোনো দলের নাম না নিয়ে আকারে ইঙ্গিতে অতীত কর্মকাণ্ডের সমালোচনা করছেন, কখনো বা বিভিন্ন অভিযোগ আনছেন পরস্পরের বিরুদ্ধে। তবে জামাত ও বিএনপি নিজেদের মধ্যে যতই অভিযোগ আর পাল্টা অভিযোগ করুক না কেন, একটি বিষয় দল দুটির মধ্যে মিল দেখা যাচ্ছে। সেটি হলো আওয়ামী লীগের ভোট ব্যাংকে কিভাবে বাগানো যায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থন আদায় করতে জামাত ও বিএনপি একেবারে আদা জল খেয়ে নেমেছে। 3রা ফেব্রুয়ারি মাদারীপুর 1 বা শিবচর আসনে অভাবনীয় কাণ্ড ঘটেছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হচ্ছে, বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হন দীর্ঘদিন পলাতক থাকা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত 20 জন নেতাকর্মী। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তারা এই উঠান বৈঠকে হাজির হয়ে দেন বক্তব্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে চেয়েছেন ধানের শীষে ভোটও। আওয়ামী লীগের এসব নেতার দাবি, তারা সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটনের নির্দেশে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে সমর্থন জানাচ্ছেন। আওয়ামী লীগের এমন প্রচারকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। উঠান বৈঠকে শিবচর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান জয় বাংলা স্লোগান দিয়ে 3 মিনিটের বক্তব্য দেন। এ সময় তিনি বিএনপির ধানের শীষের পক্ষে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন। বক্তব্য শেষে তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেন। দর্শক, কিছুদিন আগেও জয় বাংলা বললে যেখানে মব সন্ত্রাসের শিকার হতে হতো, জয় বঙ্গবন্ধু বললে সরকার ও তার মিত্র দলগুলো ফ্যাসিস্টের দোসর আখ্যা দিত, সেখানে এখন প্রতিপক্ষের জন্য ভোট চাইতে গিয়ে এই স্লোগান ফিরে আসছে। প্রশ্ন হলো, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব মানে শেখ হাসিনা যেখানে নো ভোট নো ভোট কর্মসূচি পালন করতে বলছে, সেখানে এভাবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে এক সময় প্রতিপক্ষের জন্য ভোট চাওয়া হচ্ছে কেন? সবশেষ 4 ফেব্রুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সাথে দলের নেতাদের যে বৈঠক হয়েছে, সেখানেও তিনি একই নির্দেশ দিয়েছেন। দলের অন্য একটি সূত্র বলছে, দুটো কারণে অনেক আসনে, বিশেষ করে যেসব আসন আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত, সেগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কৌশলী হতে হচ্ছে। প্রথমত, নির্বাচনের আগেও পরে বিএনপি জামাতের নির্যাতন থেকে বাঁচতে। দ্বিতীয়ত, এর মধ্যে বিভিন্ন জরিপ, আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামতের একটি বিষয় পরিষ্কার হয়েছে, আওয়ামী লীগের জনভিত্তি আছে। সেটি আরো বেশি প্রাসঙ্গিক করে তোলার জন্য আপাতত দলটির স্থানীয় অনেক নেতা এমনটা করছেন। গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর তৎপরতা বাড়ার পাশাপাশি দেশের অভ্যন্তরেও আওয়ামী লীগের প্রাসঙ্গিকতার তথ্য উঠে আসছে নানা জরিপে। 4 ফেব্রুয়ারি আনকভারিং দ্য পাবলিক পালস ফাইন্ডিংস ফ্রম আ ন্যাশন ওয়াইড সার্ভে শীর্ষক মতামত জরিপে বলা হয়, আগে যারা আওয়ামী লীগকে ভোট দিতেন তাদের 48.2% এবার বিএনপিকে ভোট দেবেন। সংবাদ সম্মেলনে বলা হয়, এছাড়া আগে আওয়ামী লীগকে ভোট দিতেন এবং 29.9% ভোটার জামাতকে, 6%
5% ভোটার জাতীয় নাগরিক পার্টিকে ভোট দেবেন বলে জানিয়েছেন। কমিউনিকেশনস অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন বা CRF ও বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজ একসঙ্গে এই জরিপ করেছে। এখন এ পর্যন্ত। ডক্টর ইউনূস আতঙ্কে দিন কাটাচ্ছেন যমুনায়। খবর কিন্তু একেবারে পাক্কা খবর, এর মধ্যে কোনো 99.99% হচ্ছে পাক্কা খবর। এই ভোটে যদি হয় এই ভোটে যদি নায়ের পক্ষে যদি ভোট বেশি পড়ে, তাহলে পরে তার ক্ষেত্রে কি কি প্রভাব আসতে পারে সেই নিয়ে তিনি এখন চিন্তায় চুল ছিঁড়ছেন। যমুনায় শুয়ে, বিছানায় শুয়ে, ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খাওয়া বারণ, সারা বিনিদ্র রজনী তার যায়, একদম ঘরের কথা বলছি আপনাদের। এখন সংবিধান আপনাদের আমি যা শুনেছি, আমি তো আপনাদের সংবিধান পড়িনি, সংবিধানের যে সমস্ত ধারা ফারা আছে তাতে সম্ভবত 7 এবং 8 নম্বর ধারায় বলা আছে, আর যাই হোক সব প্রতিবাদ করা যাবে, সরকারের বিরুদ্ধেও প্রতিবাদ করা যাবে, কিন্তু সংবিধানের ওপরে কোনো আঘাত আনা যাবে না। মোহাম্মদ ইউনূস কি করেছেন, সেই সংবিধানকে নিয়ে পাঠ করে শপথ নিয়েছেন রাষ্ট্রপতির কাছে। শপথ দিয়ে সেই সংবিধানকেই তিনি পাল্টে দেওয়ার জন্য আলী রিয়াজকে কাজে লাগিয়েছিলেন। আলী রিয়াজও কাজে লেগে গেছিলেন। সে কিন্তু সেই সংবিধান মানে সংবিধান সংশোধন, সেটা হ্যাঁ না ভোটের ওপরেতে নির্ভর করছে। এই যে সরকারি খরচে সমস্ত আমলাদের, সব কর্মচারীদের নামিয়ে দেওয়া হয়েছে প্রচারের কাজে, এবং শত শত কোটি টাকা ব্যয় করা হচ্ছে সরকারি অর্থ ভাণ্ডার থেকে, মানে জনগণের টাকা জনগণের পিঠের চামড়া তোলার জন্য তিনি ব্যবহার করছেন। এখন এইগুলো করে এখন যদি হ্যাঁর পক্ষে ভোট না পড়ে, যার জন্য উনি এত প্রচার চালাচ্ছেন, তাহলে তার কি কি হতে পারে তিনি এখন সেই চিন্তা করছেন, মানে কত রকমের শাস্তি তার হতে পারে। কিন্তু আমি যতটুকু শুনেছি, যা জেনেছি আপনাদের সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘেঁটে, তাতে দেখা গেছে 7 এবং 8 নম্বর ধারায় যে বলা হয়েছে, সংবিধানের ওপরে যদি কোনো রকম হাত পড়ে তাহলে তার এক এবং একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এখন আর কি কি হতে পারে সেটাও এখন, মানে তার আগে তিনি পেঁদানি খেতে পারেন কিনা, তাকে সমস্ত মানে লুঙ্গি পুঙ্গি ধরে তাকে দৌড় করানো যায় কিনা, সেই সমস্ত ব্যাপারগুলো তাকে কিন্তু ভাবাচ্ছে। কিন্তু দেশ থেকে তো আর সরে যাওয়া যায়, এখন তো চলে যাওয়া যাবে না, কারণ দেশের মধ্যে তিনি আটকা পড়ে গেছেন। ভারত তাকে তো ছাড়বে না, অন্য কোনো দেশ তাকে আশ্রয়ও দিচ্ছে না। তিনি সংবিধান বিরোধী যত রকমের কাজ আছে সব কাজ তিনি সেরে ফেলেছেন। যেমন যারা নিরীহ মানুষ তাদেরকে সব জেলবন্দি করেছেন। তাদের কাছে সন্ত্রাসবাদী কে? তার কাছে সন্ত্রাসবাদী হচ্ছে চিন্ময় প্রভুর মতো সন্ন্যাসী। নিরপরাধ আওয়ামী লীগ যারা রয়েছেন তারা হলো গিয়ে সন্ত্রাসী। তারপরেতে আপনার এই যত সাংবাদিক, লেখক, যত বুদ্ধিজীবী, শিল্পী যত আছে তারা হলো গিয়ে সন্ত্রাসবাদী। আর উনি হাজার খানেক যে জেল থেকে ছেড়ে দিলেন সন্ত্রাসবাদীদের, তারা হচ্ছে নিরপরাধ মানুষ। সুতরাং সংবিধানের মধ্যে থেকে তিনি সংবিধান বিরোধী যা যা কাজকর্ম করার সব কটাকেই তিনি সেরে ফেলেছেন। এখন এই যে করেছেন সেটা এখন তো তার দায় তো তাকে নিতে হবে। এই যে এন্টায়ার যতই উপদেষ্টা রয়েছে
সব কটা উপদেষ্টার ঘাড়ে কিন্তু এই সংবিধান বিরোধীর, সংবিধান ভাঙার দায় তাদের ঘাড়ে পড়বে। এবং লাইন দিয়ে দেখবেন, আমি যেটা বলেছিলাম বহু আগে, ওই যে আইসিটি গঠন হয়েছে, ওখানে দড়ি টেনে আসিফ নজরুল দেখে এসছে সব ঠিক আছে কিনা, শেখ হাসিনার ওখানে ফাঁসিটা ঠিক মানে হবে কিনা, দড়ি শক্তপোক্ত আছে কিনা, ওই দড়িতে আপনাদের ঝুলতে হবে। আমি বহু পূর্বে বলেছি, হয়তো আপনাদের স্মরণে নেই, আপনারা হয়তো ভাবেন যে আমি সমস্ত ভুলভাল বকি, কিন্তু আমি বহু আগে আন্দাজ করেছিলাম যে এই জিনিসটা হবে, যেটা আজকে হতে চলেছে। আমি আশা করি না যে ভোট হবে, আমি আশা করি না। যদি কোনো কারণে হয়ে যায় এবং নায়ের পক্ষে যদি ভোট বেশি পড়ে, দেশের মানুষ এমনি ক্ষেপে আছে, যতই তাদের চাপাচাপি করুক না কেন, কিন্তু তারা যখন ওই হ্যাঁয়ের পক্ষে যখন ভোট দেওয়ার জন্য যখন চাপাচাপি করা হবে, তখন কিন্তু তারা বিদ্রোহ করবে। সেই বিদ্রোহের আশঙ্কাও কিন্তু একটা উনি করছেন, যে মানুষ এমনি এমনি আমাকে করবে না, মানে হ্যাঁ ভোট দেবে না, আমাকে জোর করে ভোট নিতে হবে। আর জোর করে ভোট নিতে গেলে কি কি অবস্থার মুখোমুখি ওনাকে হতে হবে, সেটাও কিন্তু ওনাকে ভাবাচ্ছে। সব মিলিয়ে এই ডাস্টবিন শফিক টপিক এখন দেখবেন সব মুষড়ে গেছে, কারোর মুখ থেকে কোনো কোনো কথা বেরোচ্ছে না। এই যে লম্বা চওড়া বাদ দিত যারা আমাদের সমস্ত ওই কচি কচা সংসদরা যারা রয়েছে, তারা একদম মুখে একদম কুরু পেটে দিয়ে সব ফেভিকল পুড়ে দিয়েছে আমার মুখের মধ্যে। কারোরা জীবও সরছে না, ঠোঁটও নড়ছে না। তারা একসময় হুঙ্কার মারত যে আমাদের কথাই হচ্ছে শেষ কথা এবং আমরা যা বলবো সেটাই হচ্ছে আইন। সার্জিস বলেছিলেন, আপনাদের মনে আছে। তবে হাসনাত ছেলেটা কিন্তু বলেছিল বিপ্লবীদের গলায় ফাঁসির দড়ি সবার আগে আসে, পরে এরকম একটা কিছু ও বলেছিল। ওই ছেলেটা একটুখানি বুদ্ধিশুদ্ধি আছে, ও একটুখানি দূরদর্শী আছে, ও বুঝতে পারে। আর বাকিগুলোর তো কোনো জ্ঞান গম্ভী নেই, একেবারে আকার মূর্খ। আপনাদের ওখানে গতকালকে আমি একটি ভিডিও দেখলাম, সেই ভিডিওতে দাঁত উঁচু ছেলে, সে নাকি বলছে ইউরেনিয়াম ছুঁড়ে ছুঁড়ে মেরে আমরা ইউরেনিয়াম পেয়েছি আর একদম ভারতকে শেষ করে দেবো। এই গাধাগুলো একটু পড়াশুনো করে না, তাই এই যে এর সঙ্গী সাথী যারা আছে, তিনি যখন বলছেন যে ইউরেনিয়াম ইউরেনিয়াম, সঙ্গী সাথী সব বলছে ইউরেনিয়াম ইউরেনিয়াম, শালা ইউরেনিয়ামটা কি সেটাই জানে না। এরা এতটুকু লেখাপড়া করেনি, ইউরেনিয়াম 100 কেজি যদি এনরিচ করা যায় তাহলে মাত্র 10 গ্রাম ইউরেনিয়াম বেরোবে। ইউরেনিয়াম হচ্ছে নিউক্লিয়ার একটা বিষ যাকে বলে। এবার শুধু ইউরেনিয়াম নিয়ে তো হবে না ভাই, ওই যে লম্বা যে আপনার মিসাইলটা দেখেন, তার মধ্যে কি কি থাকে, ফুয়েল, নিচে ফুয়েল থাকে, তার নিচে চার্জার থাকে, এইবার ওপরে আছে আপনার নিউট্রন এবং প্রোটন, আর মধ্যিখানে থাকে আপনার ডিফিউজার, আর মাথায় থাকে ওভারহেড যেটাকে বলে, মাথায় থাকে হচ্ছে ওই নিউক্লিয়ার, যেটাকে আপনারা বলছেন যে নিউক্লিয়ার আমরা পেয়েছি, ইউরেনিয়াম পেয়েছি। এই গাধারা জানে না এই যে বাকি অংশটুকু। তারপর আবার প্রজেক্টর আছে যেটা দিয়ে আপনি ছুড়বেন, তারও ব্যবস্থা নেই। এই যে ইউরেনিয়াম এনরিচ করতে গেলে কত সময় লাগে, কত স্পিডে তাকে ঘোরাতে হয়, একটা নির্দিষ্ট স্পিডে তাকে ঘোরাতে হয়, এবং ঘোরানোটা হচ্ছে সেই মাসাদিকাল ধরে চলতে 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 তারপরে নির্দিষ্ট সময় একটা ওই 10% মানে 10% একটা এ বেরোয়, ইউরেনিয়াম বেরোয়, নিউক্লিয়ার বেরোয়। তার মানে আপনারা যদি মনে করেন যে ওই ঢেলা নিয়ে, মাটির ঢেলা নিয়ে ভারতের দিকে ছুটবেন, তাহলে কিছুই হবে না। আপনারা হচ্ছেন চরম একটি গাধা। এবং আমি বরাবর যেটা বলি
যে এরা ফেসবুক আর ইউটিউবের বাইরে সারা বিশ্বের কিচ্ছু জানে না, সব ওরা হচ্ছে মাদ্রাসা পড়ুয়া, আর এই মাদ্রাসা পড়ুয়াদের আসল মূল শিক্ষার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন কে? আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের জন্যই আজকে দেশের এই অবস্থা। তো যাই হোক, আমি এখন সমালোচনা করতে বসিনি, সমালোচনা করলে এখন তো অনেক মানে সময়, সেই সমালোচনার সময় নেই। এখন হচ্ছে দেশ গড়ার সময়। এখন এই দেশ গড়তে গেলে এখন যা দরকার সেটা হচ্ছে যত তাড়াতাড়ি ইউনূসকে বিদায় করা যায়। মূল প্রসঙ্গে ফিরে আসি, ডক্টর ইউনূস এখন কি ভাবছেন। ডক্টর ইউনূস এখন প্রতিটা দিন, তার খাওয়া দাওয়া তো লিমিটেড, তিনি বেশি খেতে টেতে পারেন না, ওই যতটুকু খেতে পারেন তাও আজকাল উনি খাওয়া ছেড়ে দিয়েছেন। উনি চা, জল, বিস্কিট এর ওপরেই উনি বেঁচে রয়েছেন। খাওয়ার স্পৃহা তার নেই। যার মাথায় ফাঁসির দড়ি ঝোলে সে কি করে খাবে বলুন? তার খাওয়া মুখ গলা দিয়ে নাববে? তার খাওয়া গলা দিয়ে নাববে না। তার উপরে সে পালাবার তার কোনো সুযোগ নেই। তিনি এদিক ওদিক করে যদি জাপান টাপানের নাম টাম করে যদি উনি পালিয়ে যান সেটা আলাদা কথা, গিয়ে ওখান থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন সেটা আলাদা কথা, কিন্তু নর্মালি উনি ভোট করে, ওই হ্যাঁয়ের পক্ষে ভোট করে উনি যদি মনে করেন উনি ক্ষমতায় টিকে থাকবেন, ওটা ভুল হচ্ছে। যতই শক্তি আপনি কাজে লাগান, দেশের মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, তখন হাজার জোর করেও পাকি বাহিনী পেরেছিল? ৭১-এর যে যুদ্ধ হয়েছিল, রক্তে ভেসে গেছিল, কিন্তু আপনার তো কোনো অবদান নেই, আপনি তো স্বীকারই করেন না, আপনার দলও স্বীকার করে না। মাটি ভিজে গিয়েছিল রক্তে, কিন্তু তারা পিছু পা হয়নি। এবারও তাই হবে। যখনই আপনারা জোর করতে যাবেন তখনই দেখবেন বিদ্রোহের মুখে পড়বেন, আর সেই বিদ্রোহের আগুন কিন্তু সারা দেশ জুড়ে চলে যাবে। আর আমার আবেদন প্রত্যেকটা বাংলাদেশিদের কাছে, আপনারা কেউ যতই চাপ দিই হ্যাঁ এর পক্ষে ভোট দেবেন না। আদৌ যদি ভোটটা হয়, হ্যাঁ এর পক্ষে ভোট দেবেন না, সব না এর পক্ষে ভোট দিন। আর না এর পক্ষে ভোট দিলে একেবারে ইউনূসের গলায় ফাঁসির দড়িটা ভালো করে হেঁটে বসবে। সবাই ভালো থাকবেন। তারপরে আপনি বলতেছেন যে নির্বাচনের পরে কি? আসলে এইখানে যদি একটু চিন্তা করেন, নির্বাচনের পরে কি? কিছুই হবে না। নির্বাচনের পরে কিছুই হবে না। কেন আপনারা বলি, বরঞ্চ নির্বাচনের পর আরো ক্ষতি হবে বাংলাদেশের। সেটা কারণটা হচ্ছে যে 9 তারিখে একটা চুক্তি করতে যাবে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, আরেকটা আমেরিকার সাথে। এখন আপনারা কেউ কি জানেন আসলে এই চুক্তিটা কি? কেউই জানেন না। যারা জানে তারাও চুপ করে আছে, কিচ্ছু বলতেছে না এখন। এই চুক্তিটা যেটা হবে সেটা হচ্ছে যে বাংলাদেশে যত ডেইরি প্রোডাক্ট আছে, আমেরিকার যত ডেইরি প্রোডাক্ট আছে, সমস্ত ডেইরি প্রোডাক্ট 0% ট্যাক্সে বাংলাদেশে ঢুকবে, যেটা ইন্ডিয়া রাজি হয় না। ইন্ডিয়া দেয় নাই কিন্তু ডেইরি প্রোডাক্ট ঢুকতে। এখন আমেরিকার এই ডেইরি প্রোডাক্ট আমাদের দেশে ঢুকবে 0-তে। তাইলে আমাদের কিছু ডেইরি প্রোডাক্ট তো আছে, যেমন আপনার মিল্ক ভিটা আছে আমাদের দেশের, এছাড়াও আরো কিছু টুকটাক লোকালি কিছু প্রোডাক্ট আছে। এরা পড়ে যাবে তখন কম্পিটিশনে। কারণ আমেরিকার যে ডেইরিটা আসবে, ধরেন আপনার এক্সাম্পল, আপনাকে দুধের কথাই বলি, কিছু দুধ আসবে প্যাকেট জাত, যেগুলা ওই যে আপনার কি বলে এটার, আপনার অরেঞ্জ জুসের যেরকম প্যাকেট আছে না, ছোট প্যাকেট না, 1 লিটারের প্যাকেট হবে আর কি। এগুলো কর্ক আছে, আপনি খুললেন, খুইলা খাইলেন, খাইয়া আপনি রাইখা দিতে পারবেন, অসুবিধা নাই। এটার মেয়াদ থাকবে 6 মাস। এবার আপনি ফ্রিজে রাখেন, শীতকালে আপনি বাইরে রাখলেও নষ্ট হবে না, ফ্রিজে রাখলে রাখবেন তাও নষ্ট হবে না। তাইলে আপনার যে বেটার লাগে আধা কেজি, সে বেটা 1 কেজি কিনে এনে রেখে দিবে, 1 বোতল চেটিয়ে যখন ইচ্ছা তখন। ডেইরি প্রোডাক্ট ফুল মিল্ক মাই ডেইরি প্রোডাক্ট আরো যা চকলেট মকলেট অমুক তমুক এগুলো আমরা ইম্পোর্ট করি, এখন আরো সহজে ঢুকবে। তার মানে আমার দেশের ক্ষতি, আমাদের দেশের ডেইরি শিল্প ধ্বংস হয়ে যাবে যা আছে এখন। এরপর হচ্ছে সার, আমাদের দেশে লাগে ইউরিয়া সম্ভবত। এই সারটা আমরা রাশিয়া থেকে আনি। এখন পর্যন্ত সারা পৃথিবী এই সার রাশিয়া থেকে নেয়, কারণ রাশিয়াই এটার একমাত্র প্রোডাক্ট করে। এই সারটাও আমরা কিনতে হবে আমেরিকা থেকে। তার মানে আমেরিকা রাশিয়া থেকে কিনবে ধরেন 50 টাকা দিয়া, আমাদের কাছে বেচবে 70 টাকা দিয়া।
আমাদেরকে এই সার আমরা আর রাশিয়া থেকে পারবো না, এখন আমেরিকা থেকে আনতে হবে। এই গেল দুই জিনিস, এর দুইটা একদম বাউন্ড। গম, আমরা আর কখনো ইউক্রেন, রাশিয়া, অমুক তমুক কোথাও থেকে গম কিনতে পারবো না। গমটা আমাদেরকে সরাসরি কিনতে হবে সোজা আমেরিকা থেকে। এই তিনটা আছে যেগুলো একদম জটিল চুক্তি, এগুলো হবে। এবং এই চুক্তিগুলো হওয়ার পরে আসলে যেই সরকারটাই আসবে, আসুক, এখন সে করবে কি? এর আগেও তো কতগুলো চুক্তি হয়েছে নন ডিসক্লোজাল। আমরা সবাই বলি যে বাংলাদেশের মানুষ যে আওয়ামী লীগ তো দেশ বেচি ফেলছে, ইন্ডিয়ার কাছে দেশ বেচছে। আওয়ামী লীগের আমলে কোনো চুক্তি নন ডিসক্লোজাল ছিল না, সব ওপেন ছিল, একটা চুক্তিও বাতিল হয় না। এখন এতগুলো নন ডিসক্লোজাল চুক্তি করলো এই সরকার, তত্ত্বাবধায়ক আলারা, এখন আবার 9 তারিখে করতেছে। কি এমন তারা ছিল? আবার এবারে এই চুক্তি করার আগে কিন্তু জামাত আর বিএনপির সাথে অলরেডি কথা হয়েছে যে আমরা এগুলো কইরা যাইতেছি। হেরাও কইছে দেন 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 করেন, কারণ এই দুই দলের হচ্ছে দেশ যাই বোঝাক। আমার দরকার ক্ষমতা, দেশ 16 টুকরা হইয়া 1 টুকরা থাকলে হইব।